রাশাদ ইলহার চিন্তাগুলো যে বুঝতে পারছে না সেটা সঠিক নয়। ইলহা মনস্থিতি সে খুব ভালো করে বুঝছে। অসুস্থতার প্রতিটা ক্ষণে তার জন্য অব্যক্ত চিন্তার রেখা যে মেয়েটির আদলে স্পষ্ট ছিল তা খুব ভালো করে অনুভব করেছে সে। কিন্তু ইলহার এটাও বুঝতে হবে রাশাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই পাঁচজনের সংসারে আইকম ব্যক্তি শুধু সে। প্রতিটা মানুষের চাহিদার বস্তাটা তাকেই বইতে হয়। শীত আসার পরপরই দোকানের বেচাকেনা কমে গেছে। এই মাসে মিঠুর বেতন দিয়ে কত টাকাই বাসবে। ওদিকে দাদার ঔষধ, দাদির ঔষধ, কাউসারের দেনা, এই 3 দিন বিছানায় পড়ে থাকায় খাবার দাবারেরও ঠিক নেই। মুদি দোকানে বাকি পড়েছে, তার দয়ালু মনের জন্য আলু আর ভাতের উপর দিন কাটছে। রাশেদের ঔষধও সব বাকিতে আনা। মোটরসাইকেলটা ঠিক না হলে শহরে যাওয়া হচ্ছে না। সেখানে 3,000 টাকার ফর্দ দিয়েছে। সব মিলিয়ে আর শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। অন্তত দোকানে গেলে যদি উপায় বের হয়। কিন্তু মেয়েটা বুঝতে চায় না তার একটাই কথা। সুস্থতা সবার আগে, রাশাদ মনে মনে তাচ্ছিল্য করে বলে। নিম্ন মধ্যবিত্তের শরীর বলে কিচ্ছু নেই। যতদিন চলবে ততদিনই রেহাই, এরপর একেবারে কবরে। রাশাদ চায় না ইলহা তার কষ্টের উপার্জন সবটুকু না বুঝে খরচ করে ফেলুক। তার একটা ভবিষ্যৎ আছে। রাশাদ চায় তার উপার্জন সে সঞ্চয় করুক নিজের জন্যে। এমন দিন আসতেই পারে যখন রাশাদের পক্ষে তার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। শুনেছে ভবিষ্যৎ পড়াশোনার খরচ অনেক, সেটা যদি সে পূরণ করতে না পারে। রাশাদ চায় না তার দরিদ্রতা ইলহার ভবিষ্যতের পথে কাটা হোক, কিন্তু মেয়েটা বুঝে না। ক্ষণ সময় রাশাদ অপেক্ষা করলো, তারপর পা বাড়ালো পেছনে পুকুর পাড়ে। অভিমানিনীর আজকাল প্রিয় জায়গা সেটা। পুকুরের পানি শুকিয়ে এসেছে, কাঁচা সিঁড়িগুলো দেখা যায়। বর্ষার শেষের দিকে কানায় কানায় ভরা থাকে এই পুকুর। এখন এমন মৃতপ্রায় স্রোতস্বিনী, পেছনে বিশাল বাঁশঝাড়। শীত বিধায় কাটা হচ্ছে না, তাই সগৌরবে বেড়ে নুয়ে এসেছে তা। পাশে অনাদরে বেড়ে উঠেছে রক্তজবা গাছ। গাছে ফুল নেই একটাও, যাওয়া হয় পেছনের বাচ্চাগুলো ছিঁড়ে ফেলে। বড়ই গাছটা নুয়ে পড়েছে লাল বড়য়ে। ডালটা একেবারেই পুকুরের উপর, তাই কেউ পারে না। পারতে গেলেই ডাল ভেঙে পুকুরে। আর পানি শুকিয়ে যাওয়ায় একেবারেই নিচে পেকে পচে তাই পুকুরেই পড়ে যায়। বড়ই গাছটার পাশেই বসে আছে ইলহা। এটা তার হিডেন স্পট। মন খারাপ করলেই সে এখানে এসে বসে। ছুটির দিনে এখানে বসে বিকালের মিঠে রোদ পোহাতে তার দারুণ লাগে। ছোটবেলা থেকে নিজের সাথেই বন্ধুত্ব করে বড় হয়েছে ইলহা। তার তেমন ঘনিষ্ঠ বন্ধু ছিল না। তার বন্ধু ছিল নির্জীব একাকিত্ব ঘরে নির্জন বারান্দার বই। এখানে বারান্দা নেই, তবে নির্জীব জনমানবহীন পুকুরটা তার অতি পছন্দ। হুমায়রা থাকতে এখানে বসে চা খেত, কিন্তু এখন একাই এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সে। দূরে বাঁশঝাড়ে একটা কাক কর্কশ গলায় ডাকছে নিরলসভাবে। ইলহার তাতে আপত্তি নেই। সে উদাসীন চোখে মৃত পুকুরটার দিকে তাকিয়ে আছে। নাতি সাহেবের সাথে সরল সম্পর্কটা ক্রমশ জটিল হচ্ছে। ইলহার ভালো লাগছে না তা। মানুষটা এত বেপরোয়া কেন? সে কি একটু ভরসা করতে পারছে না ইলহাকে? ইলহা তার সহধর্মিণী, তাহলে কেন দায়িত্বগুলো ভাগ করতে দিচ্ছে না রাশেদ? এর মাঝে পদধ্বনি কানে এলো। ইলহা অনড় বসে রইল, ফলে কারো স্বরে রাশাদ শুধালো। আমার ওষুধগুলো দিবেন না? ইলহা না শোনার ভান করলো, তার কথা বলতে ইচ্ছা করছে না। রাশাদ পুনরায় একই প্রশ্ন শুধালো। এবার শান্ত স্বরে সে উত্তর দিল। ওষুধের কি দরকার? আপনি তো সুস্থ। নিজের জন্য চাইছি না, আমার একটা বউ রয়েছে, তার জন্য খেতে হয়। আবার জ্বর আসলে আর রক্ষে নেই। পাশে বসতে বসতে নরম স্বরে উত্তর দিল রাশাদ। ইলহা চোখ কুঁচকে তাকালো, অবাক স্বরে শুধালো। আমি কে? কে বলেছে আমার জন্য কিছু করতে, যখন আমার কথাই শোনা হয় না? তীব্র রোষ প্রকাশ পেল ইলহার কথায়। রাশাদ হাসল স্মিত। ইলহার অবিন্যস্ত এলোমেলো চুলগুলো সন্তর্পণে কানে গুজে দিল, মৃদুস্বরে বলল। আপনি কি সেই উত্তর দেবার প্রয়োজন নেই? আছে, অবশ্যই আছে। আপনি আমার স্ত্রী। স্ত্রীর দায়িত্ব কি? এবার চুপ করে গেল রাশাদ, উত্তর দিল না। ইলহা উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। অবশেষে নিজেই বলল। স্ত্রীর দায়িত্ব শুধু স্বামীর জন্য রান্না করা আর তার মনোরঞ্জনের খোরা খাওয়া নয়। একই বিছানায় শুলেই স্ত্রীর কর্তব্য শেষ হয়ে যায় না নাতি সাহেব। আমি আমার আত্মা সঁপেছি আপনাকে। আমিও চাই আপনিও আপনার চিন্তা দায়িত্বগুলো আমার সাথে ভাগ করে নিন। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা 2 চাকার সাইকেলের মতন। আপনি একাই ছোটালেন আর আমি বসে রইলাম। আমাদের সাইকেল কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমি শুধু আপনার সাথে থাকতে চাই না, আপনার সাথে কদম মিলিয়ে চলতে চাই, আপনার ভরসা হতে চাই। নাকি আমার সেই যোগ্যতা নেই? ইলহার টলমলে চোখের দিকে নয়নাভিরাম চোখে চেয়ে রয়েছে। রাশাদ স্মিত হেসে বলল। বুঝলাম, কিন্তু কি জানেন, একা একা ভার নিতে নিতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না এই কুৎসিত চিন্তাগুলো আপনাকে দাবড়ে বেড়াক। যতটা সরল মনে হয় জীবনটা এতটা সরল না। আমি আপনাকে এজন্য বাধা দিচ্ছি না যে আপনি অযোগ্য, এজন্য বাধা দিচ্ছি যেন আপনার দম বন্ধ না হয়। আপনি একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছেন, সেখানে আপনি অভাব শব্দটি কখনো অনুধাবন করেননি। আমি করেছি।
আমি চাই না আমার ঘরে আপনার কখনো অভাব বোধ হোক। এতটা স্বার্থপর আমি নই নাতি সাহেব। তবু হ্যাঁ, তবু আমি বলবো আপনার উপার্জনটি সযত্নে রাখুন। আমি তো বেঁচে আছি। যেদিন ক্লান্ত হয়ে যাব, আমার সবটুকু নিংড়ে যদি শূন্য হাতে ফিরি, তখন না হয় আপনি সার নেবেন। হার মানল ইলহা। আর কথা বাড়ালো না। মানুষটা তা জেদে অনড়। অহেতুক এই ব্যাপারগুলোতে নিজের সম্পর্কটাকে তিক্ত করার মানে নেই। বরং সে সেদিনের জন্য প্রস্তুত হোক, যেদিন রাশাদ নিজ থেকে তার উপর নির্ভর করবে। ইলহা স্মিত হাসলো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলুন ওষুধ বুঝিয়ে দিই। দীপ্তিমান অপরাহ্নের রং মিলিয়ে গেছে কৃষ্ণ মেঘের নিষ্ঠুর পদাচরণে। আজ বৃষ্টি হচ্ছে। শীতের সময় বৃষ্টি খুব অনিয়ম ব্যাপার। এবছরের শীতটা এই অনিয়ম ঘন ঘন করছে। গাড়ির এসির তাপমাত্রা 27-এ দেওয়া। মৃদু বেগে গাড়ি চলছে। স্টিয়ারিংয়ে হাত ফাইজানের, কিন্তু ঘন ঘন দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তন্দ্রাচ্ছন্ন মায়ামুখে। দীর্ঘ নেত্রপল্লবে নিজের হৃদয় আটকে আছে যেন। কতটা নিশ্চিন্তে মানুষ এমন বেপরোয়াভাবে ঘুমাতে পারে। গাড়ি চালানোর মিনিট দশেকের মাঝে মায়াবতী ঘুমিয়ে গেছে। মাথা হেলে গেছে কাচের জানালায়। অস্বস্তি হচ্ছে না। ফাইজানের ইচ্ছে হলো মেয়েটাকে একটু ঠিক করে দিতে, পাছে ঘুম ভেঙে যায়। তখন চিত্ত শীতল করা মুখের দিকে বুভুক্ষের মতো চেয়ে থাকা যাবে না। তাই সেই চিন্তাকে বিসর্জন দিল। সে মেয়েটা সজাগ থাকলে সর্বদা এমন তাকানো যায় না, কারণ তার অস্বস্তি হয়, লজ্জায় মিশে যায়, সে চোখ তুলে না। ফাইজান বুঝে, তবুও মাঝে মাঝে বেহায়া দৃষ্টি সরায় না। হুটহাট অধর ছোঁয়ায় নরম গালে। মেয়েটা বাধা দেয় না। ফাইজানের মনে হয় এটা যথেষ্ট নয়। সে আরও লোভী হতে চায়। সম্পূর্ণ রন্ধ্রে রন্ধ্রে তার আধিপত্য চায় সে। ফলে নিজেকে বাধ্য হয়ে সংযত রাখে সে। ফাইজানের ইচ্ছে হুমায়রা নিজে থেকে তার কাছে ধরা দিবে, নিজেকে সমর্পণ করবে। ইচ্ছেটা কবে পূরণ হবে জানা নেই, তবে খুব দেরি হয়তো হবে না। গাড়ি থামলো হুমায়রার বাড়ির কাঁচা রাস্তার সামনে। রাস্তাটা খুব চওড়া নয়, গাড়ি ঢুকবে না, তাই এখানেই থামতে হলো। ফাইজান হুমায়রাকে ডাকলো না, বরং স্টিয়ারিংয়ে হেলান দিয়ে বসলো। তার দৃষ্টি আবদ্ধ হুমায়রার দিকে। তৃষ্ণার্ত নয়ন তৃপ্তি মেটাচ্ছে বর্ষাস্নাত সন্ধ্যায় ঘুমন্ত রূপবতীকে দেখে। হুমায়রার ঘুম ভাঙল অনেক দেরিতে। ঝাপসা নয়ন মেলে তাকাতেই ভেজা কাচের উপর ছোট্ট টিমটিমে জ্বলন্ত হারিকেন চোখে পড়ল। তাদের বাহিরের বারান্দায়। এটা সন্ধ্যা হলেই দাদি জ্বালায়। বাড়ি চলে এসেছে তারা। পাশে তাকাতেই দৃশ্যত হলো ঘুমন্ত নীরের যুবকের শান্ত মুখ বিরত। স্টিয়ারিংয়ে হাতের উপর ভর করেই ঘুমাচ্ছে সে। একরাশ জড়তানি। হুমায়রা তাকে ডাকার জন্য হাত বাড়াতেই সাথে সাথে হাতটা চিলের মতো খপ করে ধরে ফেলল সে। চোখ খুলে স্বাভাবিক স্বরে বলল, ঘুমন্ত মানুষের ইজ্জত হরণ ঠিক নয়। হুমায়রা স্তব্ধ হয়ে গেল ফাইজানের কথায়। গালে জমলো রক্ত। সাথে সাথে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো হুমায়রা। আমি শুধু আপনাকে ডাকতে গিয়েছিলাম। মৃদু হাসলো ফাইজান। মেয়েটা কেমন দ্বিধা দ্বন্দ্বে। খাবি খেতে দেখে মন্দ লাগে না তার। কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, আপনার বাসা চলে এসেছে, এখন একটু সংযত রাখুন। বাড়ি গেলে আমাকে সঁপে দিব। হুমায়রাকে কথা বলার সুযোগ দিল না ফাইজান। গাড়ি থেকে দ্রুতগতিতে নেমে পড়ল। হুমায়রা বেশ ভ্রান্ত হলো। সে তো কেমন তাকে ডাকছিল। মানুষটা এমন নষ্ট চিন্তা কেন করে? শ্বশুরবাড়ির জন্য প্রাণ খুলে বাজার করে এনেছে ফাইজান। একেই না বলে আকস্মিক আগমনে আতিয়া খাতুন বেশ অপ্রস্তুত হলেন। উপরন্তু এত বাজার কোথায় রাখবে? এত কিছু, প্রায় 5 রকমের মাছ, মাংস, ফল, মিষ্টি, কিছুর কমতি নেই যেন। শামসু মিয়া লজ্জা মিশ্রিত স্বরে বললেন, এত বাজারে কি দরকার ছিল জামাই? ফাও করছা। কি কোন আব্বা, আলু খাতি খাতি প্যাডে চর পড়ে গেছে, কতদিন মাছ খাই না। কাউসারের বেফাস কথায় জামাইয়ের সামনে মাথা কেটে গেল শামসু মিয়ার। আতিয়া খাতুন চোখ গরম করতেই থেমে গেল কাউসার। তার চোখে মুখের লোভ দৃষ্টি এড়ালো না ফাইজানের। সে নম্র স্বরে বলল, এটা তো আমার দায়িত্ব। আমার দাদা দাদি নেই, তাদের সেবা করার সুযোগ আল্লাহ আমাকে দেয়নি। আপনাদের সেবা করতে পারার সুযোগ দিয়েছেন, তাই আমার কাছ থেকে এটা কেড়ে নেবেন না। ফাইজান সবসময় দাদা দাদিকে খুব শ্রদ্ধা করে, যা বরাবরই ভালো লাগে হুমায়রার। কিন্তু ওর শঙ্কা তো ভাইজানকে নিয়ে। বাজারটা মোটেও ভালোভাবে নিবে না সে। সবসময় ফাইজান আর ভাইজান মুখোমুখি হলেই জ্ঞানচাম বাঁধে, এবার না বাঁধলেই হয়। ফাইজান হুমায়রাকে রেখে বেরিয়ে গেল। গাড়িটা মামা বাড়ি রেখে আসতে হবে, সেই সাথে মামার সাথে কথাও বলার আছে। গাড়িতে উঠতে নিলেই তাকে পিছু ডাকলো কাউসার। সকলের দৃষ্টির অগোচরে সে ফাইজানের পিছু নিয়েছিল। ডাক শুনেই ফাইজান দাঁড়ালো, বিস্মিত স্বরে শুধালো, আব্বা, কিছু বলবেন? জামাই বাপ, তোমার থেকে একটা সাহায্য চাইছিলাম, কাউরে কইও না, এমনকি হুমায়রারও না। কাউসারের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে ফাইজান। তার মুখভাব খুব শান্ত। কাউসার মানুষটির প্রবৃত্তি তার অজানা নয়। অত্যন্ত ধূর্ত এবং লোভী মানুষ। সে ভয় পায়, কিন্তু শুধু তার থেকে ক্ষমতাবান পার্থিব মানুষদের। সে ক্ষমতাকে ভয় পায়। এমন মানুষদের অতীব পছন্দ ফাইজানের। লোভী মানুষদের ভরসা করা যায় না, কিন্তু তাদের লোভকে কাজে লাগানো যায়। তাই কাউসারের মতো লোকদের খুব কাছে রাখে সে। দাবার সৈন্যের মতো এগিয়ে দেয়। মারা গেলে তো গেলই, আর ভাগ্য ভালো হলে সেসব দিয়ে রাজাকেও গিলতে পারে। মৃদু হাসলো সে, নরম গলায় বলল,
বলুন আব্বা, কিভাবে সাহায্য করব? ফাইজানের প্রশ্রয় পেয়ে দাঁত কপাটি বের করে হাসলো সে। আলা জিহবাটুকুও দেখা যাচ্ছে। খুবই কুৎসিত হাসি। ভাগ্যে সুমাইরা এই পুরুষের মতো নয়। এক রত্তিও মিল নেই তাদের মাঝে। না বললে কেউ হয়তো বাবা মেয়ে পরিচয়টাও বিশ্বাস করবে না। ভাগ্যিস। কাউসার এবার সহজ হলো, গদগদ স্বরে বলল, তুমি তো আমার জামাই। জামাই থেইকা গোপন করণের মানে নাই। আমাদের বাজারে কালাম মিস্ত্রি। ওর পোড়াটাই আবার পাঁচ দেশি ইন্টার। ভালো ছাত্র, কিন্তু বাপে গরিব, তাই পড়ানোর খরচ নাই। ছেলের চাকরি খুঁজতেছে, সরকারি চাকরি। আমারে খুব ধরল। আসলে গ্রামে তো সবার জানা তুমি হুমায়রারে কত ভালোবাসো। তার জামাই, তুমি পারবা নাকি একটু ঢুকিয়ে দিতে? এতে টেহা পয়সা সাদিল আমারে। আমি কইছি টেয়া লাগতো না। জামাই আমার বড় নেতা, ও চাইলেই ঢুকাতে পারবে। জামাই, তুমি পারবা না চাকরিখানা দিতে? আপনি কি তার থেকে টাকাটা নিয়ে নিয়েছেন? ফাইজানের প্রশ্নে চমকে গেল কাউসার। থতমত খেলো রীতিমতো, সাথে সাথে অস্বীকার করে বলল, না না, আমি টেহা নেই। ও সাদিল, কিন্তু আমি নেই। হত্য কইতাছি জামাই, খোদার কসম। ফাইজান হাসলো। তার দৃঢ় বিশ্বাস কাউসার টাকা নিয়ে নিয়েছে। কাউসারের মতো মানুষের মাঝে মানবতা শব্দটি কখনোই থাকে না। লোভ এবং মানবতা দুটি শব্দ সর্বদাই একে অপরের বিরোধিতা করে। যেখানে লোভের বাস, সেখানে মানবতার স্থান পায় না। তাই কাউসারের মনে স্বল্প পরিচিতি কোনো মানুষের জন্য এতটা দরদ থাকবে তা অবিশ্বাস্য। ফাইজান স্মিত হেসে বলল, ভালো করেছেন আব্বা। আমি সামান্য এমপি, আমার এত ক্ষমতা নেই, ক্ষুদ্র মানুষ আমি। ভোট হলে দেখা যাবে আমার গদি চলে গেছে, তখন আরেক বিপদ। ফাইজানের কথায় রক্তশূন্য হলো কাউসারের মুখ। তার মুখ যেন দর্পণ। ফাইজানের চোখে মুখে সন্তুষ্টি ছলকে উঠল। কাউসার আমতা আমতা করে বলল, কিচ্ছু করতে পারবা না বাপ? পারবো কতটুকু বুঝতে পারছি না, তবে এবার ভোটে জিতলে সুপারিশপত্র লিখে দিব, এতটুকু করতেই পারবো। কাউসারের মুখের বর্ণ এখনো পাংশুটে। চিন্তা ভয় সবকিছুই পরিলক্ষিত হলো। সে কালামের থেকে টাকা নিয়েছে, তাও গুনে গুনে 1.5 লাখ টাকা। চেয়েছিল ফাইজানকে দিয়ে কার্য হাসিল করাবে। ফাইজান নিশ্চয় এই ছোট একটা চাকরির জন্য এই সামান্য টাকা নিবে না। যারা তো আছে তার ক্ষুধা লাখ দুয়েক মিটবেও না। সামনে ভোটও আছে, সেজন্য টাকাটা সে নিজের সৎ ইমেজ রক্ষার্থেও নিবে না। অন্তত শ্বশুরের অনুরোধের পর তো নয়। সেই ফাঁকে লাভবান হবে কাউসার। নেতার শ্বশুর হওয়ার একটু তো ফায়দা তোলাই যায়। পিতা এবং পুত্রের সততার জন্য ফাইজানের কাছ থেকে টাকা চাইতে পারে না কাউসার। এইটুকু সাহায্য চাইতে তো ক্ষতি নেই। কেউ শুধালেই বলবে জামাইয়ের থেকে সামান্য সুপারিশের অনুরোধ করেছি, কালাম কাউকে জানাবেও না। সব পরিকল্পনা একেবারেই ভণ্ডুল হয়ে গেল। ফাইজানের কথা একেবারেই চুপসে গেল সে। ফাইজানের বেশ পৈশাচিক আনন্দ হচ্ছে। কাউসারের মানুষদের এমন নাকানুচুবানি খাওয়াতে তার ভালো লাগে। সে অপেক্ষা করলো না, গাড়িতে উঠে পড়ল। কাউসার ভেবে কুল কিনারাহীন হয়ে পড়ল। চাকরিটা না হলে কালাম টাকাটা ফেরত চাইবে, কিন্তু টাকা ফেরত কি করে দিবে সে? ভাইজানের উপর বেশ অভিমান হলো হুমায়রার। যে মানুষটার জন্য ছুটে আসা সেই মানুষটা এখনো বাড়ি ফেরেনি। রাত ঘন হচ্ছে। শীতের প্রকোপ যেন আজ মাত্রাতিরিক্ত বেশি। বৃষ্টির জন্যই বোধহয়। আতিয়া খাতুন মাছ কাটছেন, চুলোতে কষছে মাংস। ইলা আজ কমিয়ে দিল খানিকটা, এখন কাঠের চুলা চালাতে পারে সে। হুমায়রা বসে আছে রান্নাঘরে চৌকাঠে। ভাবির উদ্দেশ্যে বলল, তুমি ভাইজানকে যেতে দিতে কেন? ইলা মৃদু হাসলো। উত্তরটা আতিয়া খাতুনই দিলেন। না গেলে কি পয়সা আইব নি বুবু? ভালোই হইছে গেছে, জামাই আইছে, ঘরে কিচ্ছু নাই আপ্যায়নের। উনি তো বাজার করেছেন, ওগুলো দিয়েই চালিয়ে দাও না দাদি। তুই কি পাগল নি? এডি তো দিমুই, আর কিছু দিতে হইব না। উনি কি রাক্ষস নাকি? আর দেখবেন মামা বাড়ি থেকেই খাবার খেয়ে আসবেন। খায়ে আসুক, তাও আমাগো রান্না করতে হইব। জামাইয়ের আদরের ব্যাপার আছে না। এই জন্য আমার ভাইজানকে অসুস্থ শরীরের দোকানে যেতে হবে, তাই তো? আতিয়া খাতুন বিরক্ত হলেন, কড়া স্বরে বললেন, শুনো বুবু, এত ভাইজান ভাইজান কইরো না। এখন তুমি ওই বাড়ির বউ, তোমারও মনে রাখা লাগবো যেন ওই বাড়ির অসম্মান না হয়। হুমায়রা বিস্মিত স্বরে বলল, তোমরা অদ্ভুত কথা বলো তো দাদি। 2.5-3 মাসে আমি আমার বাড়ি ভুলে ও বাড়ির বউ হয়ে গেলাম। আর আমার ভাইজান যে আমাকে 18 বছর বট গাছের মতো ছায়া দিল, তার বেলায় ঠ্যাঙ্গা? হ্যাঁ, তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব? আমি কি হেডা কইছিনি? বলনি, কিন্তু সেটাই তো অর্থ দাঁড়াচ্ছে। আমার কথা হলো যে আমাকে বিয়ে করেছে, আমার ঘর দেখে বিয়ে করেছে। যদি আমার ঘরে পান্তা ভাত আর মরিচ ভাজা না খেতে পারে, তাহলে কিসের জামাই সে? এই তোমার এই জামাই নামক এই তোমরাই জামাই নামক সম্পর্কটাকে পদবি বানিয়েছ। জামাই হয়নি, দেশের হনু হয়েছে। ইলা মুখ টিপে হাসল। দাদি শাশুড়িকে একমাত্র তার ননদই শান্ত করতে পারে। আতিয়া খাতুন তর্কে পরাজিত হলেন। মাছ কেটেই উঠে গেলেন, মিনমিন করে বললেন,
তোমার লগে কথা কইয়া লাভ নাই, মেলা বোঝো। আতিয়া খাতুন যেতেই হুমায়রা ভাবির উদ্দেশ্যে বলল, তোমাদের এখানে কষ্ট হচ্ছে না তো ভাবি? হুম, শুধু তোমাকে খুব মিস করছিলাম। দাদির সাথে কথা হলেই তোমার কথা জিজ্ঞেস করেছি। শুনেছি তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ, সবটার কৃতিত্ব তোমার ভাইজানের। তাহলে জিতেছো বলো। তার বলতে বলেই দুজন একসাথে হেসে দিল। কলপার থেকে আতিয়া খাতুন চিল্লিয়ে বললেন, না হাইসা মাংসের দিকে খেয়াল দাও। বুবু, পালং শাকটা বাইসা দাও। আচ্ছা দাদি। বলেই পালং শাকটা হাতে নিল হুমায়রা। ইলহা হাসতে হাসতে বলল, আমার কথা তো শুনলে, তোমার কথা বলো। আমার আবার কি কথা? এই যে নিতে সাহেবের তোমার গল্প, কি অবস্থা সেখানে? হুমায়রা মৃদু হাসল, ধীর স্বরে বলল, আমাদের গল্পটা চলছে, মন্থর গতিতে কিন্তু চলছে। এখনো কি নিতে সাহেবকে অপছন্দ করো, নাকি একটু একটু করে পছন্দ তালিকায় উত্তীর্ণ হচ্ছ? ইলহার প্রশ্নে ক্ষণ চুপ রইল হুমায়রা। ইলহা উত্তরের প্রতীক্ষা করল। হুমায়রা নিজের অন্তরকে টলালো, খুঁজল উত্তর। সে কি এখনো তাকে অপছন্দ করে? মানুষটিকে অপছন্দের কি কোনো কারণ আছে আদপি? তন্ময় স্বরে বলল, আমি তাকে বুঝতে পারি না, তবে এতটুকু সত্য, আমি তাকে অপছন্দ করি না। ইলহার চোখে মুখে প্রশান্তি ছড়ালো। মাংসের হাঁড়ি থেকে একটা কষানো মাংস পিরিচে তুলে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখো তো সিদ্ধ হয়েছে কিনা। হুমায়রা খেলো। ইলহার রান্নার হাত ভালো, অতীব সুস্বাদু হয়েছে তরকারিটা। বেশি তেল মশলা নেই, কিন্তু স্বাদটা খুব দারুণ। দাদির রান্না থেকে অনেক ব্যতিক্রম। হুমায়রা বলল, সেদ্ধ হয়েছে আর অনেক মজাও হয়েছে। থ্যাংক ইউ। ভাগ্যিস দাদি নেই, নয়তো বলতো তেল হয়নি। দাদির সাথে তোমার বনছে না, তাই না ভাবি? ইলহা মলিন হাসলো, দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, সত্যি কি জানো, আমরা অনেক আলাদা, আমাদের চিন্তা ভাবনা সব আলাদা। আমি কখনো বলবো না সে ভুল, তবে তার সাথে আমার মত আপাতত মিলছে না। হয়তো আমি তার নাতির যোগ্যই নই। কথাটার শেষে ম্লান হাসিটা বিস্তৃত হলো, কোথাও যেন আক্ষেপ লক্ষিত হলো। হুমায়রা বুঝলো কিছুটা। মেয়েটার বয়স কম, কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। পুঁইশাকের বাটিটা ইলহার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি বলবো না, সয়ে নাও। তবে বলবো একটু মানিয়ে নিও। জানি খুব বাজে শোনায়, কিন্তু আমার আর ভাইজানের দাদা দাদি ছাড়া কেউ নেই। আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু দাদি আমাকে আগলেছে। তার ভালোবাসাতে কমতি নেই, শুধু সে মানুষটি বড্ড সেকেলে, বড় চিন্তা। তবে সে খারাপ নয়, কিন্তু তার সাথে তোমার সমীকরণ গোলমেলে হলে যাতা কলে পিষবে আমার দাদা ভাই। সেটা আমি চাইবো না। জানি, তাই তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। আবারও দুজন হেসে উঠল। আবারও আতিয়া খাতুন চেঁচালেন, এই দুই ফুরির দেহি কাম নাই, এই রাত্রিবেলা খালি হাসে, হাসি বন্ধ। দেলোয়ার সাহেবের চোখে মুখে কুণ্ঠা। ফাইজানের অতর্কিত আগমন তার পরিকল্পনাতীত ছিল। খেয়ে কেবল ধূম্রপ্রাণে মগ্ন ছিলেন, তখনই আগমন ঘটল ফাইজানের। সে সরাসরি দেলোয়ার সাহেবের ঘরে প্রবেশ করলো। তামাকে সরু নলটার সাথে সাথে নামিয়ে দিলেন দেলোয়ার সাহেব। নড়ে চড়ে উঠলেন। তুমি? ফাইজান তার সামনে চেয়ারটাতে বসলো, নম্রস্বরে বলল, না জানিয়ে আসার জন্য ক্ষমা প্রার্থী মামা। বিরক্ত করলাম নাকি? না না, বলে আসলে তোমার মামি রান্না করতেন, খেয়ে যাবা বলি ভাত বসাতে। সেটার প্রয়োজন নেই মামা, আমার শ্বশুরবাড়িতে রান্না হচ্ছে। ওখানেই থাকবে। জি, রাশাদ সাহেবের অসুস্থতার খবর পেয়ে আপনার বৌমা অস্থির হয়েছিল, তাই আসা। ও, দেলোয়ার সাহেব পুনরায় নলে টান দিলেন। ফাইজান তখনই শান্ত স্বরে বলল, কেতাব চৌধুরী কত টাকা দিল? কথাটা শুনতেই কেসে উঠল দেলোয়ার। সে প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। নলটা পড়ে গেল হাত থেকে। নিজেকে সামলাতে সময় নিল। অপ্রস্তুত গলায় বলল, উনি আসছিলেন আর কি। জানি, দেয়ালেরও কান আছে মামা। তুমি কি এটা জানার জন্য এখানে এসেছো? না, আমি তোমার কাছে ভাগ্নে হিসেবে আবদার করতে এসেছি। আবদারটা তোমার জানা নিশ্চয়ই। দেলোয়ার সাহেব মৌন রইলেন, শুধু তাকিয়ে রইলেন সামনের নিরেট গম্ভীর তীক্ষ্ণ মানুষটার দিকে। ফাইজান শানিত স্বরে বলল, টাকাটা কি করব? রেখে দিন, বলবেন ক্যাম্পেইনে খরচ হয়েছে, সবাইকে কিনেছেন। যদি না জিতে? টাকা খেয়ে কাজ করেনি, আপনার তো দোষ নেই, তাই না? দেলোয়ার সাহেব চুপ রইলেন। ফাইজান উঠে দাঁড়ালো। ওরা ঠোঁটের কোণায় হাসি এঁকে বলল, আপনার আন্ডারে 15টা কেন্দ্র, আমি একটাতেও হাঁটতে চাই না। আসি তাহলে, গাড়িটা রেখে যাচ্ছি। যেতে যেতেও থেমে গেল ফাইজান। দেলোয়ারের বিবর্ণ মুখ পানে চেয়ে বলল, শফি হত্যার কেসটা এখনো অমীমাংসিত। আপনি অনেক বুদ্ধিমান মানুষ, আশা করছি চাইবেন না আপনার ছেলে খুনের দায়ে জেলে পচুক। দেলোয়ারের চোখ জোড়া বিস্ফোরিত হলো। ফাইজানের ঠোঁটে দুর্বোধ্য হাসি। এই মানুষটা কতটা ভয়ঙ্কর সেই নিয়ে রত্তিটুকু অবিশ্বাস নেই দেলোয়ারের।
ছেলের কুকর্ম নিপুণভাবে লুকালেও ফাইজানের নজরে ঠিক পড়ে গেছে। দেলোয়ারের চোয়াল শক্ত হলো, মনে মনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।